প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আলোচনার একটি স্পর্শকাতর ইস্যু ভারত। আমরা আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ চাই? কি চাই আমরা? ভারত আমাদেরকে কি দিয়েছে, কি নিয়েছে গত 55 বছর, তার একটা প্রতিক্রিয়া 5 আগস্টের বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। একেবারে ক্রিস্টাল ক্লিন একটি ছবি আমরা দেখতে চাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, বাংলাদেশের কূটনৈতিক প্রেক্ষাপট, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এবং ভারতের সাথে আমাদের আজকের যে রাজনৈতিক অর্থনৈতিক সংকট, তার প্রেক্ষিতে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, রতন তালুকদার লাইভে আজকে যে বিষয়গুলি নিয়ে আলোকপাত করতে চাই, তার একটি প্রধান প্রশ্ন যেটা আমি আপনাদের কাছে বলতে চাই। আচ্ছা ভাই, বলুন তো, ভারতের সঙ্গে কি আমরা যুদ্ধ চাই? ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পারবো? এই যুদ্ধ ধরা যাক হলো, এই যুদ্ধের সফলতা ব্যর্থতা, এটা কি আমরা অনুধাবন করতে পারি যে কি হইতে পারে? বা পাল্টা প্রশ্ন এরকম একজন করতে পারে, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ, কেন যুদ্ধ, কি কারণে যুদ্ধ করতে হবে, কেন এত উস্কানিমূলক কথাবার্তা, কেন এত ভারত বিদ্বেষ, কেন এত ভারত ভারত জল্পনা, কেন এত ভারত নিয়ে আলোচনা? আমাদের দেশের তো এনাফ সমস্যা আমাদের আছে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বৈশ্বিক, রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা, সবকিছু ছাপিয়ে আমরা সারাক্ষণ ভারত 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 নিয়ে আলোচনা করছি। এমন একটি বিষয় বলতে চাই যে আমাদের দেশে যাই কিছু হোক, প্রথম যে ব্লেমটা আমরা করি, প্রথম যাকে আমরা অভিযুক্ত করি, সে হলো ভারত। সাধারণ মানুষ কিন্তু এ নিয়ে খুব একটা ভাবে তা নয়। আমাদের দেশের রাজনীতিবিদ, রাষ্ট্রযন্ত্র, সরকার এ নিয়ে সবচেয়ে বেশি বিচলিত। সেটার কারণ, একটি মাত্র কারণ, সেটা হলো রাজনৈতিক ফয়দা লুটা। ভারতের আধিপত্য মেনে নেব না, ভারতের আধিপত্য নিয়ে আমাদের যন্ত্রণা, মাথা ব্যথা, এসবের কোনো শেষ নেই। ভারত কোথায় এসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে, সেসব বিষয়ে তো আজকে আলোচনা করা প্রয়োজন। প্রথমেই দেখা যাক আন্তর্জাতিক ভাবে ভারতের অবস্থান এবং আমাদের অবস্থান, পাশাপাশি একটি প্রতিবেশী হিসেবে ভারতের অবস্থানটা আমাদের কাছে কেমন মনে হয়। প্রিয় দর্শক, বলছি ভারত সুবিশাল একটি উপমহাদেশ। একসময় তো আমরাও ভারতের অংশ ছিলাম। সেই হিমালয় থেকে কন্যাকুমারী, সেই খাইবার থেকে টেকনাফ, এই সুবিশাল ভারতবর্ষ। 47-এ ব্রিটিশ ভারত ভেঙ্গেছিল ভারতকে দুর্বল করার জন্য। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত খণ্ডন হয়েছিল, 3টি টুকরা হয়েছিল ভারতের। সেই ইতিহাস আপনারা জানেন। বাংলাদেশের অবস্থানটার কথা যদি আমরা কখনো ভাবি, আপনারা যদি, আমরা যদি আমাদের
মানচিত্রকে খুব সূক্ষ্মভাবে দেখি, আমরা দেখব আমাদের মানচিত্রের 3 দিক ভারত দিয়ে ঘেরা। একদিকে অল্প মায়ানমার বা সাবেক বার্মা। তো পশ্চিমবঙ্গ থেকে আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই এইভাবেই ভারতের প্রায় 5-6টি রাজ্য নিয়ে বাংলাদেশের সীমান্ত। আবার মায়ানমারের সঙ্গে, আগেই বলছি, অল্প বিস্তর মায়ানমারের সঙ্গেও কিন্তু আমাদের সমস্যা। সেই সমস্যা নিয়ে আজকে কথা নয়, কথা বলছি ভারত নিয়ে। তো আমাদের অবস্থানটা কি? আমরা ঘর থেকে বেরুলেই আমাদের পা রাখতে হয় ভারতের মাটিতে অথবা পানিতে। সেই দক্ষিণের সুবিশাল পানি বঙ্গোপসাগরের সাথে আমাদের সম্পর্ক, আমাদের বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর একমাত্র পথ যা দিয়ে জলপথে আমরা দেশ থেকে বের হয়ে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। আদারওয়াইজ আমরা যদি ঘর থেকে বেরোতে হয়, আমাদের সুবিশাল প্রতিবেশী ভারতকে সাথে নিয়েই আমাদের চলতে হয়। সে যদি হয়, আমি আরেকটি উদাহরণ আমি বলি, যে ধরেন আমাদের ধরেন একটা গ্রামের কথাই বললাম। একটি গ্রামের একটি বিত্তশালী পরিবার আর তার আশপাশে নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবার। সেই নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি গ্রামের বিত্তশালী পরিবারকে কতদিন, কতক্ষণ, কিভাবে পাশ কাটিয়ে যেতে পারে। আমার যদি ঘর থেকে বেরোনোর পরেই সেই বিত্তশালীর মাটিতে পা রাখতে হয়, সুদিনে দুর্দিনে, সুখে দুঃখে আমাকে যদি সেই বিত্তশালীর দ্বারস্থ হতে হয়, সেই তো প্রতিবেশী। সেই প্রতিবেশীর সাথে আমার বিহেভিয়ার কেমন হতে পারে? এট দ্য সেম টাইম, যেটা আমি বলবো, যে বিত্তশালী যে থাকবে তারও আমার প্রতি সমবেদনা থাকতে হবে, সমতা থাকতে হবে, এবং আমার প্রতি তার সহনশীলতা থাকতে হবে, আমাদেরও সহনশীলতা থাকতে পারে। সেই এক্স্যাক্টলি সেই যে উদাহরণ, সেটি আমাদের ভারতের বেলায় প্রযোজ্য। ভারত বিশাল দেশ। এখন ভারতের একটি অবস্থানের কথা, আন্তর্জাতিক অবস্থানের কথা বলি। আপনারা জানেন যে আজকের ভারত সেই 71 সালের ভারত নয়। যেমনটি আজকের চীন সারা দুনিয়ায় যে প্রভাবশালী, প্রতাপশালী, সমৃদ্ধশালী, পরাশক্তি, সেই চীনও কিন্তু আজ থেকে, সেই ধরেন 71 সালের কথাই ধরেন, সেই সময়টাতে চীনও কিন্তু এরকম এমন ছিল না। আজকে চীন তার ঢালা মানে ঢালপালা বিস্তার করেছে বিশ্ব জুড়ে। সেই অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, সর্বত্র। একদিন পরাশক্তি ছিল আমেরিকা এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন। তারপর এখন কে? এখন ভারতের প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে চীনেরও অনেক সমস্যা, কিন্তু চীনের সমস্যা থাকলে তারা কিন্তু যুদ্ধ করে না। এটা অনেকাংশেই বলা যেতে পারে রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্কের উত্থান পতন, সেটা বলা যেতে পারে। তো ভারতের অবস্থানটা পৃথিবীতে এখন কোথায়? পৃথিবীর চতুর্থ অর্থনৈতিক শক্তি। সামরিক শক্তিতেও ভারত তৃতীয় শক্তি। জনসংখ্যায় ভারত প্রথম। আপনারা যদি এই ধরনের পরিসংখ্যানগুলো দেখেন বিভিন্ন বিষয়ের উপরে, আন্তর্জাতিক এবং ভারতীয় যে প্রোডাক্ট, ভারতের যে উৎপাদন, ভারতের যে বাণিজ্য, ভারতের এই যে মানে আমদানি রপ্তানি, এই সমস্ত প্রেক্ষাপট যদি আপনারা পরিসংখ্যানগুলি দেখবেন,
প্রথম 10 নাম্বারের প্রায় অনেক ক্ষেত্রেই ভারতকে পাবেন 3, 4, 5, 6, 7 এরকম নাম্বারে। আর আমাদের অবস্থানটা কি? আমরা একটি গরিব দেশ। আমাদের দেশের মতো প্রায় 25টি দেশ নিয়ে বিশাল ভারত। ভারতের অনেকগুলি রাজ্য, যেগুলি আমাদের বাংলাদেশ থেকেও অনেক বড়। সেই প্রেক্ষিতে ভারতের সার্বিক অবস্থান নিয়ে আমরা কিন্তু ভাবি না। কিন্তু এট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে ভারত বিশাল। তারা তো ভারত আমাদের সঙ্গে দাদাগিরি করবে, ভারত আমাদেরকে চাপিয়ে দেবে, অন্যায়, অবিচার, বৈষম্য, সেটা আমরা মানবো কেন? আমরা নিশ্চয়ই মানবো না। ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, তার অর্থ এই নয় যে আমরা ভারতের কাছে বিক্রি হয়েছি। আমরা ভারতের কাছে বিক্রি হয়নি। আমরা আমাদের স্বকীয়তা, স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দিতে চাই না বলেই আমরা একটি স্বতন্ত্র দেশ। একাত্তরে একাত্তরে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে ভারতের ভূমিকা বিশাল। আমাদের যেমন 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের ভারত, আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করেছি। ঠিক সেইভাবেই কিন্তু ভারতেও আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতেরও প্রায় 19,000 সোলজার আত্মহতি দিয়েছে। এখানে বলা যেতে পারে যে ভারতের স্বার্থ, অফকোর্স স্বার্থ, ভারতের স্বার্থ ছিল ছিল, আমি বলি 100 বার ছিল, কার থাকবে না স্বার্থ? পাকিস্তান ভারতের শত্রু। পাকিস্তানকে যদি 2 খণ্ড, 3 খণ্ড, 5 খণ্ড করা হয়, তো এটা এটা কেন করবে না? ওইটাই তো ভূ রাজনীতির সবচেয়ে বড় ইস্যু, দখল করা। এই যে আজকে যুদ্ধ হচ্ছে কেন, ইউক্রেন রাশিয়া, আধিপত্য বিস্তারের যুদ্ধ। তো এই যদি অবস্থা হয়, তাহলে ভারত তার তার কাজটা সে করবে। কিন্তু ভারতকে আমাদের সঙ্গে সেটা করতে আসছে কিনা, সেই বিষয়টা তো দেখতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, আমি একটি কথা আপনাদেরকে এখানে বলতে চাই, সেটা হলো আমি কদিন আগেই জামাতে ইসলামীর যে আমির শফিকুর রহমান সাহেব এসেছিলেন নিউ ইয়র্কে। তিনি একটি সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনে আমিও ছিলাম। উনি আমার টেবিলেই বসছিলেন এবং পরে সাংবাদিক সম্মেলন করলেন। এত চমৎকার ভাবে তিনি, আমি নিজেও প্রশ্ন করেছি, এত চমৎকার ভাবে তিনি বিশ্লেষণ করলেন যে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা। তিনি কিন্তু ওখানে ক্ষমা প্রার্থনাও করেছেন একেবারে 47 থেকে 71 পর্যন্ত। তবে আমি এই 47 থেকে 71 কেন, ওইটাতে আমি তো সন্তুষ্ট নই। এবং আমি শফিকুল সাহেবের ওই বক্তব্যটার পাল্টা রিপোর্টেও আমি সেটা উল্লেখ করেছি। এবং আমি বলছি 71-এর, স্পেসিফিক 71, সেই কথা জামাতকে বলতে হবে। এবং জামাত কিন্তু সর্ট অফ সেই কথা বলেছেও কিন্তু। শফিক সাহেব বলেছেন যে মুক্তিযুদ্ধে, তিনি এত সুন্দর করে এক্সপ্লেন করেছে, আমি সেটা এরকম ভাবে বলতে চাই যে তিনি বলেছেন যে দেখুন, তখনকার সময়ে আমাদের জামাতের যে লিডারশিপ, সেই লিডারশিপ চায়নি পাকিস্তান ভেঙ্গে যাক। এটা একজন চাইতে পারে, সেটা রাজনৈতিক পার্থক্য, সেটা রাজনৈতিক ভিন্নতা, সেটা রাজনৈতিক পলিসি হতে পারে। তারা মনে করেছে যে পাকিস্তানকে ভাঙলে পরে, যেহেতু পাকিস্তানও মুসলিম, বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ লোক মুসলিম, সেহেতু তারা মনে করে যে পাকিস্তান ভেঙে যদি বাংলাদেশ হয়, তো মুসলিম হিসেবে তারা দুর্বল হবে। বাবা, খুবই স্বাভাবিক। আজকে যদি কেউ ভারত ভাঙতে যায়, ভারত কি সেটা বসে থাকবে? তারা বলবে না যে ভারত ভাঙ্গাই মানে ভারত দুর্বল হয়ে যাওয়া? সেটাই তো, তাই তো। সেই জিনিসটা যদি হয়তো ওইটা, কিন্তু এটা নিয়ে এত বাড়াবাড়ি, যেটা আমি শফিকুল সাহেবের কথা বলছিলাম, যে ওনার চমৎকার প্রশ্ন উত্তর, আমি 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 মনে করি অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়ে, অত্যন্ত মেধাবী একটি প্রশ্নের উত্তর তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন। সেটা তিনি বলতে, এটাই তো বাক স্বাধীনতা। এটাই মনে করি একজন লোকের স্বাধীনতা হওয়া উচিত উচিত গণতান্ত্রিক সোসাইটিতে। রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য মানুষের বাক স্বাধীনতা, মানুষের চাওয়া পাওয়ার কোনো সীমা থাকবে না। অনেক কিছুই মানুষ চাইতে পারে, অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে না। এটাই তো নিয়ম।
সবকিছু তো এমন নয় যে আমি চাইলেই আমি পেতে পারি। আজকে তো ওই সে কি বলে, ওই এই যে আমাদের সাবকন্টিনেন্টে ধরুন বেলুচিস্তান পাকিস্তানের থেকে বেরিয়ে যেতে, আমরা বেরিয়ে আসার পর এখন বেলুচিস্তান বেরিয়ে যেতে চায়, সিন্ধ বেরিয়ে যেতে চায়, ওদিক দিয়ে কাশ্মীর পাকিস্তান ইন্ডিয়া দুজন মিলে কাশ্মীরকে ভাগ করে রেখেছে। তো এখন কাশ্মীরকে বলতে পারে না যে আমরা আমরা স্বাধীনতা চাই, এবং সেই স্বাধীনতা কাশ্মীরের লোকজন তো সেটার জন্য সংগ্রাম করছে না, তারা পাকিস্তানের সাথে থাকতে চাচ্ছে। এদের এই বৃহৎ একটি অংশ ভারতের সঙ্গে হয়তো থাকতে চায় না তারা, যে জন্য তারা লড়াই করতেছে। একই লড়াইটা আমরা 71 সালে করেছিলাম। তো ভারত, যারা বলে ভারতের স্বার্থ ছিল, ছিল, সেই কথাটাই বললাম, ভারত তো এই স্বার্থটা সে অ্যাডভান্টেজ নিতেই পারে। মানুষ সবসময় সুযোগের সন্ধানে থাকতে চায়। আর সেটা যদি রাজনৈতিক হয়, সেটা তো আরো বেশি সুযোগ সন্ধানীর প্রেক্ষাপট তৈরি হইতে পারে। প্রিয় দর্শক, বলছিলাম যে ভারতের সাথে আমাদের মতো পার্থক্য থাকতে পারে। ভারতের দাদাগিরি আমরা অবশ্যই মেনে নেব না, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক বৈষম্য থাকবে, এটা বাস্তবতা। কারণ ভারতের বিশাল অর্থনীতি, বিশাল বাণিজ্য, কিন্তু সেখানে পাশাপাশি আমরা যত ক্ষুদ্রই হোক, আমাদের সঙ্গে বাণিজ্যের একটা সমতা থাকা দরকার, সম্পর্কের একটা সমতা থাকা দরকার। আমাদের সঙ্গে ভারত আমাদেরকে চাপিয়ে দেবে, সেটা আমরা মেনে নেব কেন? আচ্ছা বলুন তো, বঙ্গবন্ধু 72 সালে ভারতের সঙ্গে যে 25 বছরের শান্তি চুক্তি হয়েছিল, আচ্ছা সেই 25 বছর ভারত আমাদের কি নিয়ে গেছিল, আর এই শান্তি চুক্তি আমাদের কি ক্ষতি করেছিল? কে, কি, আমরা কি কোথাও কোনো টের পেয়েছি যে কার সাথে আমাদের শান্তি চুক্তি আছে আর আমাদের দেশ তারা নিয়ে যাচ্ছে? ভারত আমাদের বন্ধু ভাবাপন্ন সম্পর্ক আমরা সবসময় প্রত্যাশা করেছি, কিন্তু পাশাপাশি আমরা যদি কন্টিনিউ ভারত বিরোধিতা করতে থাকি, তো ভারত সেটা মেনে নেবে কেন? আমি প্রথম এইভাবে শুরুটা করি। এই যে আমাদের দেশে এখন দেখবেন ভারতীয় পতাকা পায়ের নিচে দিয়ে, এর উপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে, এর উপর জুতা জুতা মারা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। আচ্ছা আপনি একটি দৃষ্টান্ত দেখান তো। এই যে ভারতের 140 কোটি লোক, ভারতের একটি পার্ট তো বেঙ্গল, পশ্চিমবঙ্গ, আমাদের, আমরা তো একসময় এক বেঙ্গলই ছিলাম, বঙ্গভঙ্গর পরে আমরা দুটো হয়েছি। আচ্ছা বলেন তো, ভারতের পশ্চিমবঙ্গ বা আসাম, ও দূরের গুলি বাদ দিলাম, এই আসামে যে বাঙালি যারা আছে, এখানে আমাদের ওইখানে আমাদের এই ছেলেদের মতো ওইখানে এই বয়সের ছেলেপেলেরা আছে না? তারা তো শিক্ষায় দীক্ষায়, তারা কি আমাদের এদের চেয়ে কম মেধাবী? আচ্ছা এই যে ভারতের পতাকার উপর দিয়ে যাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে, আজ পর্যন্ত দেখেছেন যে বাংলাদেশের পতাকার উপর তারা পায়ে হাঁটতেছে, পুরাইতেছে বা জুতা নিক্ষেপ করতেছে? বাংলাদেশে হরহ করতেছে। তো এটা এটা রাজনৈতিক ভাবে যতটুক না ক্ষতি করে, তার চেয়ে বেশি করে জনমনে। একজন আমার দেশের পতাকা, এই লাল সবুজ পতাকার উপর যদি ভারতের কোনো লোক হেঁটে যায়, আগুনে পুড়িয়ে দিতে আমার খারাপ লাগবে না? তো ভারতীয়দের খারাপ লাগতে পারে না, কিন্তু বা তারা তো অনুরূপ কাজটি তারা করছে না। আমি বললাম তো, একটা এক্সাম্পল পর্যন্ত নেই। আপ- এখন তাদের কি শরীরে রক্ত মাংস নেই? তাদের কি অভিমান হতে পারে না? তাদের কি ক্রোধ হইতে পারে না? তারা কি উত্তেজিত হইতে পারে না? তারা তো উত্তেজিত উত্তেজিত হওয়া বশবর্তী হয়েও তো ওই ধরনের অপকর্মটি করতে পারে, কিন্তু তারা কেউ করেছে? তারা কেউ করেনি এখন পর্যন্ত, অন্তত আমার চোখে পড়েনি। আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, জানলে কোথায় হয়েছে আমাকে ইনবক্সে পাঠাবেন, আমি দেখতে চাই। সেটা সেটা পরিষ্কার আপনাদেরকে সেই ব্যাপারটা বলতে চাইলাম। দ্বিতীয়ত দেখুন, আমরা যেখানেই যাই, আমাদের এই যে ভারতবর্ষ, আগেই বলছি পা বাড়ালেই ভারত। ইসলামের যে হাদিসের কথা বলছি এখন, ইসলামের যে মহানবী হজরত মোহাম্মদ, তিনি বলছেন প্রতিবেশী আগে। তোমার প্রতিবেশী যদি সে যে ধর্মেরই হোক, যদি মানুষ হয়, যে তোমার প্রতিবেশীকে তুমি আগে দেখবা, তারপরে অন্যরা। প্রতিবেশী বেশির সঙ্গে সৎ ব্যবহার, সাহায্য সহযোগিতা এগিয়ে যাবা। তিনি এটাও আশা করেছেন নিশ্চয়ই প্রতিবেশীও
আবার আইসা তার এই প্রতিবেশীকে সেই অনুরূপ ব্যবহারটুকুই করবে। এটা তো ইসলামের কথা, এটা তো হাদিসের কথা, এটা তো হজরত মুহাম্মদের কথা। কিন্তু আমরা এগুলি কেন মানতে চাই না? আমরা যদি ইসলাম মানি, নিশ্চয়ই আমাদের নবী যে সমস্ত কথাবার্তা বলতেন সেগুলি মানা উচিত। আমরা তো ধর্ম কথা বলি, ধর্মের দোহাই দিচ্ছি, ধর্মকর্ম করছি, সবকিছুই করছি। এটা একটি ইস্যু। দ্বিতীয় ইস্যুটি হলো, দেখুন আমাদের ঘর থেকে বেরোলেই যেহেতু ভারতের মাটিতে পা দিতে হয়। আচ্ছা বলুন তো, শেখ হাসিনা যে ভারত গেলেন, শেখ হাসিনাকে কি ভারত পাঠিয়েছিল প্লেন যে আপনি আসেন, আপনাকে ওরা মেরে ফেলবে, আপনাকে আমরা নিয়ে যাব? ন। যারা বাংলাদেশে বলে বিপ্লবে শেখ হাসিনার আমলে অনেক অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, বহু কিছু হয়েছে। শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে উঠেছিল, তাই হয়েছে। কিন্তু তাকে তো আমাদের দেশের সেনাবাহিনী, আপনারা সকলেই দেখছেন, দিন দুপুরে, দুপুর 2টো 2:30টার দিকে শেখ হাসিনাকে প্রথমে হেলিকপ্টারে তুলে আগরতলা নিয়ে ভারতীয় বিমানে তুলে দিয়ে এসছে কে? আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। তা আপনি কিভাবে বলবেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে? শেখ হাসিনা তো পালিয়ে যায়নি। আপনি দেখেননি? আমরা তো আই উইটনেস। আমরা তো আমরা তো চোখের সামনে শেখ হাসিনা। বলতে পারেন যে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, সেকেন্ড সারির মন্ত্রী মিনিস্টার যারা যারা পালিয়ে আজকে ভারতে গেছে, তারা পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যায়নি। এই জন্য আমি কখনোই এই কথাটা বলতে চাই না যে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা অনেক অন্যায় করেছেন। শেখ হাসিনার এখন কোর্টের রায় হয়েছে, ফাঁসি হবে। আপনারা পারলে ওনাকে ধরে আনেন ওখান থেকে, এনে ফাঁসি দেন। সেটাও তো কেউ আজ পর্যন্ত দেশের মাটিতে কোন লোক কি বলছে যে না, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া? ইভেন তো আওয়ামী লীগই তো নাই, তারা তো দৌড়ের উপরে আছে। যে বিষয়টি বলছিলাম যে সেটা হলো যে এটা এই প্রসঙ্গটা এই কারণেই আসলো, যে এই কারণেই আসলো যে আজকে ভারত, আমরা কোনো কিছু হলে তো ভারত যেতে হয়। এই যে ওসমান হাদি কে হত্যা করার জন্য যারা হামলা করলো, এই একটি সম্ভাবনাময় তরুণ, যাকে হত্যা করার প্রচেষ্টা করে, ওরা কোথায়? তো ভারতে। বাংলাদেশের পত্র পত্রিকায় বলো, বাংলাদেশের নিরাপত্তারা এত বেশি এক্সপার্ট, আজকাল টেকনোলজির মাধ্যমে আসামি কোথায় তাকে খুঁজে বের করা খুব কঠিন হয়নি। তাহলে ওই ওদেরকে ধরতে পারছে না কেন? নিশ্চয়ই ওরা দেশে নাই। তো ওরা কোথায় গেছে? নিশ্চয়ই যে বঙ্গোপসাগরে জাপ দেয় নাই। কোথায় গেছে? ভারতে গেছে। এখন ভারত কি বলছে আসো 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 আসো? আর ভারতে যদি যায় কেউ পালিয়ে, তাকে না করবে? পৃথিবীর, এটা তো আন্তর্জাতিক আইন। একজন বিপদে পড়ে যে কোনো দেশে আশ্রয় নিতে পারে। সেই জন্য নিশ্চয়ই তারা আমি আমি বলছি না তারা ভারতে, নিশ্চয়ই তারা ভারতে গেছে। আর না হয় ধরতে পারে না কেন? আর না হয় বাংলাদেশে এমন ভাবে আত্মগোপন করে আছে হাদির কে আক্রমণকারীরা, তো হয়তো ধরতে পারতেছে না, হয়তো একদিন ধরা পড়বে, সেটা অন্য আলোচনা। আওয়ামী লীগের পতনের পর সারা আওয়ামী লীগ কিভাবে ভারতে গেল? আমাদের সঙ্গে স্থল সীমানা রয়েছে, তারা সবাই ভারতে পালিয়েছে, আত্মরক্ষা করেছে। যে বলবে যে আমি আত্মরক্ষা করছি, আমি দেশে থাকি। আর দেশ, তাই তো, দেশে তো একই অবস্থা। যাকে খুশি তাকে আওয়ামী লীগের কথা বললে, যাকে খুশি তাকেই আওয়ামী ট্যাগ দিয়ে ফ্যাসিস্ট বানিয়ে গ্রেফতার করা হচ্ছে। এক একজনের বিরুদ্ধে 50টা, 100টা, 200টা, 500টা মামলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, কাউকে জেলে নেওয়া হয়েছে। সেটা অন্য কথা, সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি। এই কথাটা এই কারণে, আরেকটা বলার কারণ হলো এটা, যেমন যেমন আমি যদি বলি একটুক আমার কথা, একটু করে হলেও যদি আওয়ামী লীগের ফেভারে যায়, ভারতের ফেভারে যায়, তাহলে দেখবেন এই যে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখতেছেন, আমাদের অনেকেই আছে দেখবো হয়তো মানে ইসে করবে, কমেন্ট করবে আমি ভারতের দালাল, রদ দালাল। আওয়ামী লীগের ফেভারে একটু কথা বললেই বলবেন আওয়ামী ঠেক। যদিও আমার জীবনে কোনোদিন আওয়ামী লীগ করিনি। আমি হিন্দু ধর্মের, বাংলাদেশে তো সকল ধর্মের মানুষেরই বসবাস। এখনো 2-3 কোটি হিন্দু আছে দেশে। তাহলে আমি হিন্দু বলি সব হিন্দু ভারতের দালাল, রোড দালাল হয়ে গেছে, শেখ হাসিনার দালাল, নৌকা মার্কার দালাল হয়ে গেছে, বা আওয়ামী লীগের দালাল হয়ে গেছে? এটা হইলো জিনিসটা? হইতে পারে বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। ভারতে কংগ্রেসে মুসলিমরা ভোট দেয় কেন? মানুষ যারা সংখ্যালঘু,
তারা সবসময় নিরাপত্তা খুঁজে। তারা কিন্তু রাষ্ট্রের কাছে সবচেয়ে প্রথম যে জিনিসটা চায় সেটা হলো ভাত কাপড় না, নিরাপত্তা। নিরাপত্তাটাই যে কোনো দেশের সংখ্যালঘুদের জন্য প্রথম চাওয়া। যেমন আমরা যারা আমেরিকায় থাকি, আপনারা জানেন এই যে ট্রাম্প আজকে ইমিগ্রেশন নিয়ে কত ধরনের ধান্দা হচ্ছে। আমরা এখানে কি চাই? আমরা কাজ করে খাই, কিন্তু আমরা কিন্তু সরকার বা এখানের যে রাষ্ট্রযন্ত্র তাদের কাছে একটা জিনিস চাই, সেটা হলো কি, আমি নিরাপদ থাকতে চাই। আর আমি যদি মনে করি এখানে আমি নিরাপদ না, আমি দেশে চলে যাব। সেটা আমার দেশ, আমার জন্মভূমি রয়েছে। তখন আমি এটা গভর্নমেন্টকে বলতে পারি যে তোমার দেশে আমি নিরাপদ না, আমি চলে যাচ্ছি, আমাকে প্লিজ লেট মি গো, আমি চলে যেতে চাই। তো এই যদি হয়, তো ভারতে যারা যাবে বা ভারতের কথা একটু বললে পরেই দেখেন আমরা কত হিপোক্রিট। ভারতের চাল খাবো, ডাল খাবো, ডিম খাবো, চিনি খাবো, গরু খাবো, সব কিছু করবো, কিন্তু ভারত ভালো না। এই ডাবল স্ট্যান্ডার্ড, এটা হইতে পারে? এখনো যারা ভারতের বিরুদ্ধে কথা বলছে, এখন আমি আরেকটু কথা বলি, এই যে ছেলেবেলেরা ভারতের বিরুদ্ধে কথা বলছে, আচ্ছা ভারত, ওরা তো আবার ভারতের জিনিসই খাচ্ছে ঘরে বসে, আমাদের দেশে বসে। তো ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করুক। ভারতের বিদ্যুৎ, ভারতের চাল ডাল, কালকেও পেপারে দেখলাম 50 লক্ষ টন চাল আনা হচ্ছে ভারত থেকে। ভারতে আমাদের ইলিশ যাচ্ছে, আমাদের আম যাচ্ছে, আম দিয়ে খাতির করা হচ্ছে। আম শুধু ভারতের মানুষের জন্য না, বা ইলিশ ভারতের মানুষের জন্য না, ইলিশ পাঠানো হয় মুদির বাসাতেও, কিন্তু মুদি ভালো না। এই যে হিপোক্রেট, এই হিপোক্রেসি আমাদেরকে ছাড়তে হবে। আমি জানি না, আমি বলছি না যে আমার কথা সবাই হিপোক্রেসি ছেড়ে দিবে, সবাই একদম একেবারে উদার, ওই দিক দিয়ে সম্প্রীতির বন্যা বসে যাবে, তা বলছি না আমি, এটা হবে না। কারণ আমাদের 47-এর দেশ বিভাগে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেভাবে দেশ মানে মানে ভাগ হয়েছে, সেই যে সেই যে দ্বিজাতি তত্ত্বের রক্ত আমাদের শরীরে, সেটা বহুদিন বহমান থাকবে। ছিল, এতদিন হয়নি। বাংলাদেশ হলো, তাও তো হয়নি, চলছে এরকম ভাবে। আর একটি কথা বলি, যে আজকে দেশের বাইরে থেকে যারা বলে না ভারতের বিরোধিতা করে, এই যে পিনাকি একজন আছে, ইসেতে, হিন্দু ছেলেটি, এখন নতুন করে মুসলিম হয়েছে, যদিও তার নুনু কাটা হয়নি শুনছি, তার ইসে হয়নি, মুসলমানই হয়নি। সে মুসলিম মেয়ে বিয়ে করেছে, কিন্তু মুসলমানই হয়নি। সে সে দেখেন সে কি করলো, সে গিয়ে ভারত বিরোধিতা শুরু করলো না। এই লোকটা ভারতে গিয়ে তার জান বাঁচাইছে। ডিবি যখন তাকে ডাকলো, সে কিন্তু আত্মগোপন করছে শেখ হাসিনা সরকারের আমলে। তারপর কি হলো, কদিন আত্মগোপন করে, এই যে এবি পার্টি আছে এখন, দুই নেতা, পার্টি তার কেউ নাই, দুই নেতা, এবি পার্টি আর এক ব্যারিস্টার ফুয়াদ। এই এবি পার্টির যে মুজিবুর রহমান মঞ্জু, এই পিনাকিকে নিয়ে ভারতের সীমান্তে গিয়ে টাকা দিয়ে ভারতে তাকে পাঠালো। এই পিনাকি ভারত গেল, জান বাঁচলো। ভারতে গিয়ে 2 নম্বর নকল পাসপোর্ট, প্রচুর টাকা বুঝাই করে টাকা নিয়ে গেছে, কারণ দেশ থেকে অনেক টাকা কামাইছে ধান্দাবাজি করে। তো ভয়াবহ ধান্দাবাজ, বাটপার। সেই বাটপার কলকাতা গিয়ে পাসপোর্ট করে থাইল্যান্ডে গেল, থাইল্যান্ড থেকে প্যারিসে। এই তো তার জান বাঁচলো। প্যারিস গিয়ে কি করলো, বিএনপির টাকায় তারেক রহমানের কাছ থেকে টাকা নিয়ে শুরু হয়ে দিল আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে বিষোদগার। বিএনপি লাভ হলো, 14 বছরের আন্দোলনে ব্যর্থ বিএনপি অন্তত পিনাকির ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতার কারণে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে, নো ডাউট। এখন এখন দেখেন কি, তারপরে শেখ হাসিনা গেল, ইউনুস, ইউনুস এখনো আছে, যায়নি। এখন বিএনপির বিরুদ্ধে লেগেছে, জামাতের পক্ষে কথা বলছে, কিন্তু এটাও কিন্তু জামাতরে লং রানে, দীর্ঘ রাস্তায়
পিনাকি এবং অন্যান্য ইউটিউবাররা জামাতকে অনেক বেশি ক্ষতি করবে, সেটা একদিন হয়তো জামাতও বুঝতে পারে বা বুঝবে। যেটা বলছিলাম যে এই যে ভারত বিরোধিতা, সেই প্রসঙ্গটি এই যে এখন বলেন যে আমাদের নতুন কি জানি বিপ্লব, ঠিক আছে, এই বিপ্লব কিন্তু মানুষ বিপ্লব চেয়েছিল কিনা জানি না, মানুষ শেখ হাসিনার পতন চেয়েছিল। শেখ হাসিনা যদি নিজে ইচ্ছাকৃতভাবে পতন ঘটাতেন, নিজকে নিজে পতন ঘটাতেন, পদত্যাগ করতেন, তাহলেও তিনি বেঁচে যেতেন, কিন্তু তা হয়নি। যেটা হলো, এই কতিপয় স্টুডেন্ট যারা দেখেন, এই সমস্ত ছেলেবেলে ছিল বেকার, এদের না পড়াশোনা করে না চাকরি আছে না বাকরি আছে, আজকে তাদের কি অবস্থা দেখেন, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক নাকি। এবং ঢাকার কাগজে তো প্রকাশিত হয়। আমরা তো আর এখানে ঢাকা গিয়ে ইনভেস্টিগেশন করি নাই, নিউ ইয়র্ক থেকে আমি ঢাকা যাইনি ওইটা ইনভেস্টিগেট করার জন্য। কিন্তু সেই অবস্থা থেকে এখন তাদের কি অবস্থা, মানে এখন ওরাই বলছে, এই যে হাসনাত আব্দুল্লাহ, দেখুন, ওদের প্রতি মানুষের একটা আস্থা ছিল, মানুষের ভালোবাসা ছিল, এত বড় একটি ছাত্র বিপ্লব তারা করেছে। তারপরে আজকে অবস্থা ওদের সঙ্গে কে আছে, এনসিপি, তারা কজন, তার 5-6-7 জন, আর বাকিগুলি কোথায় গেল? বা ওদের বাড়াবাড়ি, ওদের অসৎ কাজের জন্য বাকিরা অন্যরা সরে পড়ছে। আর ওদেরকে মাথা নষ্ট করেছে আমাদের এই ডক্টর ইউনূস, তার স্বার্থে তিনি তাদেরকে ইউজ করে, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করিয়েছেন, তাদেরকে ক্ষমতাশালী করেছেন। তারা যা চেয়েছে বা যা চায়নি, আগ বাড়িয়ে তিনি তাদেরকে দিয়েছেন সেই সুযোগ সুবিধা ক্ষমতা সবকিছু, যার দরুন তারা, যাদের কিছু ছিল না, হঠাৎ করে যদি তাদেরকে অনেক কিছু দেন তাহলে কি হইতে পারে। এই যে কম পানির মাছ আপনি যদি বেশি পানিতে এনে ছেড়ে দেন, তার কি হবে, সে দিকভ্রান্ত হবে। কুয়ার ব্যাংকে যদি আপনি সমুদ্রে নিয়ে ছাড়েন, তাহলে তার কি হবে অবস্থা। যে ব্যাঙের পরিধি, যে ব্যাঙের জীবন ধারা ছিল একটি কুয়ার সীমাবদ্ধ পানির কুয়াতে, সেই ব্যাঙকে যদি আপনি সমুদ্রে বা নদীতে ফেলে দেন, তাহলে কি হতে পারে, সে অবারিতভাবে বিচরণ করার চেষ্টা করবে, লাগামহীন ঘোড়ার মতন চলতে থাকবে। আজকে আমাদের এই পোলাপানগুলির অবস্থা হয়েছে তাই। ওরা ওরা জানতেও চায় না, হয়তো বুঝতেও চায় না কিসের মেধাবী, অনেক সময় আমার নিজের মাথাতেও ঢুকে না। আমি বলছি না আমি খুব পণ্ডিত ব্যক্তি, এত মেধাবী। আজকে তারা ভারতের অবস্থান, ভারতের ডোমেস্টিক অবস্থান, ভারতের আন্তর্জাতিক অবস্থান, ভারতের আঞ্চলিক অবস্থান, ভারত বাংলাদেশ রিলেশনের অবস্থান, এই জিনিসগুলি হয়তো তারা বুঝে না। সেই ভারত বিরোধিতা তারা করছে। দেখুন ওই দিন কি বললো সে, হাসনাত আব্দুল্লাহ, দিল্লি 7 সিস্টার নিয়ে যাব, 7 সিস্টার ভারত থেকে আলাদা করে ফেলবো, দিল্লি গিয়ে মসনদে আগুন লাগিয়ে দেব। আরে ভাই, दिल्ली तो बहुत दूर, दिल्ली का लड्डू जो भी खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया, এমন একটা প্রবাদ আছে তো। আচ্ছা ভাই, আপনি দিল্লি গিয়ে আগুন লাগাই দিবেন, আপনি গোপালগঞ্জে গিয়ে কি হয়েছিল, গোপালগঞ্জ তো আমার দেশের ভিতরে। আপনার তো কজন গোপালগঞ্জ থেকে আর্মির ট্যাঙ্কের মধ্যে ঢুকে কোন রকমে আত্মরক্ষা করে খুলনা গিয়ে পাচ্ছিলেন, খুলনা থেকে পরে ঢাকা, মানে আপনি যাবেন দিল্লিতে আগুন লাগাতে। আর এই যে 7 সিস্টার, ভাই, আমাদের এত সমস্যা থাকতে আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকবো, দেশ গড়বো, দেশকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই তো আমাদের স্বপ্ন হওয়া উচিত। কোন দেশের কি হয়েছে, কারে আমাদের প্রতিবেশী তাকে কি আমার ভাঙতে হবে, তার সে করবে, এত শক্তি কি আমার হয়ে গেছে? 7 সিস্টার কি এই হাসনাতরা বুঝে? কিন্তু ওই যে আগে বলছি, ওদের মাথা নষ্ট করেছে হইল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কি করলেন, যখন 8 তারিখে বাংলাদেশে আসে, প্যারিস এয়ারপোর্টে কিন্তু তিনি কিন্তু শুরুটা করছেন প্রথম, 7 সিস্টারকে নিয়ে আমরা একটা অর্থনৈতিক জোন ব্লা 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 অনেক কথাবার্তা তিনি বলেন। আচ্ছা ভাই, উনি আসতেছে বাংলাদেশের সরকার প্রধান হওয়ার জন্য, তার এত ভারতের 7 সিস্টার
আছে না মারা গেছে অত ভাবনার দরকারটা কি আমার? ওরা খায় না, ওরা ঘুমায় না, ওরা না খায় আছে, ওইটা তাদের মাথা ব্যথা। ঠিক না? আমারই সমস্যা, বিধ্বস্ত দেশ অর্থনৈতিক ভাবে। সেখানে ডক্টর ইউনূস এগুলি করলেন, এদেরকে দিয়ে রাজনীতি করালেন, ওদেরকে দিয়ে ওইগুলি করালেন। এখন আবার আমি জানি না ডক্টর ইউনূস সম্পর্কে বহুত কথা, আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম। আপনি একটা দিন চোখ বুজে একটা দিনের কথা চিন্তা করুন। 8 আগস্ট উনি যেদিন শপথ নিলেন, মানুষের মন আশায় উৎফুল্ল হয়েছিল, বুক ফুলিয়ে মানুষ বলছিল যে আমরা এমন একজন আন্তর্জাতিক মুখ পেয়েছি, ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তিনি আমাদেরকে একেবারে স্বর্গ বেহেশত সবকিছু দিয়ে দিবেন। এরকমই আশাই তো মানুষের করেছিল। কিন্তু 1.5 বছরের মাথায় আজকে আমরা কি পেলাম, কি চেয়েছিলাম আর আমরা কি পেয়েছি, এগুলো ভাবার সময়। এক ইলেকশন নিয়ে কত ধরনের দান্দা। শেষ পর্যন্ত যাই হোক 12 তারিখ ইলেকশন হবে বলে ঘোষণা করা হয়েছে। দেখা যাক সব শেষে ইলেকশন হবে কি হবে না, ইলেকশন হলেই বুঝতে পারবো। আর উনি তো বলছেন বিশাল ইলেকশন, এই ইলেকশন আর পৃথিবীতে কেউ দেখে নাই, বাংলাদেশের মানুষও দেখে নাই। তো এইরকম ইলেকশনটা হোক, আমরা এমনই একটি ইলেকশনের উৎসব মুখর পরিবেশ সের জন্য অপেক্ষা করছি। এবং শান্তি এবং স্থিতিশীল রাজনীতি এবং একটি সুন্দর সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের আশা। প্রিয় দর্শক, যেটা বলছিলাম, ভারত, এরপরে আরেকজন হচ্ছে ভারত বিরোধিতা এজেন্ট দিনকালের মাহমুদুর রহমান। ভাই, জ্বালা থাকতে পারে, উদ্দেশ্যহীন জ্বালা, জ্বালা তার সারাক্ষণ সে মানে ভারত বিরোধিতা। আরেকজন আছে ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, সারাক্ষণ জাকিয়ে জাকিয়ে কথা বলছে। কিন্তু ও যে জাকিয়ে জাকিয়ে কথা বলে, আপনি দেখুন তো, ওই দিন বাবুগঞ্জে, বরিশালের বাবুগঞ্জে গিয়ে কি হয়েছিল তার, তখন তো বাঘ বিড়াল হয়ে গিয়েছিল, মুখটা তখন কালো অন্ধকার হয়ে গিয়েছিল। আর এখন তার দেখেন, যখন এই ছাত্রদের মাঝে সে বক্তৃতা দেয়, তখন তো সে একেবারে মনে হয় যেন গর্জে উঠছে একেবারে, মানে পৃথিবীর সব শক্তি তার উপর ভর করেছে। ওই যে বাংলাদেশে আছে না আমাদের, যেটা বলে যে জিনে আসর করেছে, তখন যখন, এখন যখন সে বক্তৃতা দেয় মনে হয় জিনে আসর করেছে তাকে। আর যখন বেকায়দায় পড়ে, তখন দেখবেন তো ওর মুখটা কালো হয়ে যায়, যে দৃশ্যটা আমরা বাবুগঞ্জে বরিশালের দেখেছিলাম। ভাই, আচ্ছা কোন, এই ফুয়াদ কয়টা ভোট পাবে? যার যোগ্যতা নাই একটা মেম্বার হওয়ার, সে এমপি হতে চায়, এটা ধান্দাটা হলো এইরকম। দেন একটা আলাদা পার্টি করছে, ও তো আসলে কোন দল সে নিজেও জানে না। এবি পার্টি, পার্টির নাম দেখলে তো বুঝতে পারেন পার্টিটা কেমন হইতে পারে। আমার বাংলাদেশ পার্টি, মানে এই বাংলাদেশ আর অন্য কোন না, তার বাংলাদেশ। তার বাংলাদেশ পার্টি নেতা হলো 2 জন। এগুলি হইলো ভাগ বাটোয়ারা করে, 2টা সিট যদি পায় ও পার্লামেন্টে যাবে, ওইখানে ও জাকিয়ে জাকিয়ে বক্তৃতা দিবে। কদিন আগে একজন বেশ্যাকে নিয়ে হোটেলে ধরা খেলো, এরপরেও তারা মুখ দেখায় কিভাবে? কিভাবে এত নির্লজ্জ মানুষ হইতে পারে? ঘটনাটা কয়েকদিন আগেরই। আমি শুধু ওকে দোষ দিই, ও তো নির্লজ্জ, ওকে দোষ দিই না। বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়াগুলি যে ভিউ বিজনেসের কারণে ওকে নিয়ে, আচ্ছা ওর কাছ থেকে আমাদের কি জ্ঞান নেওয়ার আছে? আমি তো মনে করি ওর কাছ থেকে জ্ঞান নেওয়ার আছে, এই যে পোলাপান যাদেরকে মাঝে মাঝে বলি যে পোলাপান রং কাজ করতেছে, ওদের কথা শোনা বরং বেটার। ওই ফুয়াদ যখন কথা বলে, পিনাকি যখন কথা বলে, ভাই আপনাদের কেমন মনে হয় বলেন তো? তাদের বক্তব্যটা শুরুটাই হলো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিকৃত, বিজয় দিবস মানি না, অমুক দিবস মানি না, ওই এত 2,000 মারা গেছে, সেটা কয় 7,000 মারা গেছে, এটা কইতে 7 জন মহিলাকে দর্শন করা হয়েছিল, তাও নাকি ভারতীয়রা করছে। আর একটা নতুন আবিষ্কার হয়েছে, এটার নাম কি জানি, শাহরিয়ার কবির, ওই মুরগি শাহরিয়ার না, ওই যে ওইটা তো আওয়ামী লীগের চামচা। এই নতুন শাহরিয়ার আরেকটা সুপ্রিম কোর্টে, লন্ডনে কাহিনী শুনলাম তার, আমাকে লন্ডন থেকে একজন বলল, এই বদমাইশ লন্ডনে যখন পড়াশোনা করতো শত শত প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়েছে, প্রতারণা করেছে, এমনকি লন্ডনের বিভিন্ন ব্যাংক থেকেও, এই যে ব্যাংক লোন দেয় না, এই সমস্ত লোন নেওয়ার পয়সা দেয় না, ক্রেডিট কার্ড আছে না, ক্রেডিট কার্ডের বিল দেওয়া দেয় না, বাগসে বাংলাদেশে। সে এখন আমাদেরকে সবক দেয়।
ন্যায় নীতি আদর্শর কথা বলে। সে বলে, আজকে একটা শুনলাম, সে বলতেছিল, আমি আমি সে বলতেছিল, আহ, কথাটা আমি আপনাদেরকে একটু শোনাই। ইন্ডিয়ার আধিপত্য মেনে নেব না জীবনের শেষ দিন পর্যন্ত। ইন্ডিয়ার বিরুদ্ধে যা করা, যা করবে তাই হবে, কিন্তু আধিপত্য মানে, আরে বাবা, ওর বয়স তো কত, 50 52 বছর বয়স হবে বোধহয়, মুক্তিযুদ্ধ তো দেখে নাই। সে হয়তো রাজাকার ছিল না, তার বাবা রাজাকার ছিল, হইতে পারে। কিন্তু ভাবতে পারেন তার কথাবার্তা, যে মানুষটি একই অবস্থা কিন্তু পিনাকিরও, দেশে ধান্দাবাজি বাটপারি সব করে আসছে, এখন আমাদেরকে সবক দেয়, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, এইটা হইছে, ওইটা হইছে। আমি তো একটা কথা সব সময় বলি, এই পিনাকিকে এমনও আপনারা দেখতে পারেন, হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় মাঝে মাঝে আন্দোলন করে না, সংখ্যালঘুরা বৈষম্যের শিকার, হিন্দু সংখ্যালঘু নিয়েও বাংলাদেশে আন্দোলন ভবিষ্যতে করতে পারে। এর আরো 5 7 10 বছর পরে ওরে গিয়া পাইতে পারেন ইয়েতে, গয়া কাশী বৃন্দাবনে গিয়ে দেখবেন হরে কৃষ্ণ করতেছে। মানে ভয়াবহ যাকে বলে। ধান্দাবাজি বাটপারির একটা সীমা থাকা উচিত, সমস্ত সীমা লঙ্ঘন করেছে। প্রিয় দর্শক, যে বলছিলাম ভারত, আমাদের সঙ্গে ভারত, আমি আজকের ভিডিওটা এখন সমাপ্তি করতে চাচ্ছি। পরবর্তীতে ইস্যুটা বেশ লম্বা ইস্যু, এই ইস্যু নিয়ে অনেক গল্প করা যায়, এই ইস্যুর গল্পের কোনো শেষ নাই। 47 থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশ পশ্চিমবঙ্গ সম্পর্ক, এসব নিয়ে গল্পের শেষ নেই, আদি অন্ত। এই ভারত বাংলাদেশ সম্পর্কের দিগন্ত বিস্তৃত যে সমস্যা, সেই সমস্যার কোনো শেষ নাই। তাই বলছিলাম যে আমাদের যে এই যে অবস্থা এখন বাংলাদেশে, মানে এই মানসিকতার থেকে আমাদের দেশকে, মানুষকে বের করতে হবে। আমি একটি কথা প্রথম বলেছিলাম, পশ্চিমবঙ্গে কজন এইরকম আমাদের তরুণদের মতন তরুণ, যারা বাংলাদেশের ফ্ল্যাগের উপরে হাঁটছে, পুরাচ্ছে। আর আমাদের দেশে এগুলোর অর্থটা কি? রাত পোহালেই ভারত আমাদের সঙ্গী। ভারতেরও সেই অবস্থা, একই অবস্থা, রাত পোহালেই বাংলাদেশ। সেখানে আমাদের সম্পর্ক কি হওয়া উচিত? বৈষম্য থাকবে, বৈষম্যের আলোচনা হবে, সমতার ভিত্তিতে আমরা চলবো। এই ডক্টর শফিকুর রহমান একটা কথা বলেছেন, আমার কথাটা ভালো লেগেছে। তিনি বলছেন যে সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু প্রতিবেশীকে ত্যাগ করা যায় না। বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন ভারত থেকে, আচ্ছা একটা কাজ করি না কেন? আমরা যে ভারত পছন্দ করি না, তো একটা কাজ করি, আমাদের সীমান্ত ঘেঁষে আমরা খাল কেটে, মানে ইসে করে ফেলি, বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলি ভারতের সাথে। তাই তো হয়, খাল কেটে বা বিস্তীর্ণ করে, বিচ্ছিন্ন করে, ওই এরপরে আমরা তার তার কাটার বেটা হোক বা ওয়াল দিয়ে দিই, তাই তো হলো, হলো ভারতের সাথে আমাদের সম্পর্কের দরকার নেই। আমিও তো বলি সম্পর্কের দরকার নেই। আমরা আমাদের এই সমস্ত লৌহ মানব যারা নতুন প্রজন্ম বিপ্লব করেছে, এইসব করেছে, তারা তারা যদি নেতৃত্ব দেয়, এই দেশ একদিন সিঙ্গাপুর হবে, মালয়েশিয়া হবে, আমেরিকা হবে, সবকিছু হবে। তাহলে আমরা এই কাজটাই করি। ভারতকে আমরা প্রতিবেশী রাখবো না, এটাও তো করলেই হয়তো সব ঝামেলা শেষ। ভারতের সাথে যোগাযোগেরও দরকার নেই, ব্যবসা বাণিজ্যেরও দরকার নেই, কূটনৈতিক সম্পর্কেরও দরকার নেই। ভারত খাল কেটে ফেললেই হলো, চারিদিকে চারিদিকে আমরা দ্বীপের মতো হয়ে গেলাম। দরকার নেই আমাদের ভারত। ভাই, বাস্তবতা সবকিছুই আমাদেরকে বাস্তবতার নিরিখে কাজ করতে হবে, এবং বাস্তবতাই সলিউশনের একমাত্র পথ। বাস্তব চিন্তা, বাস্তব চেতনা নিয়ে, এবং বন্ধুত্ব, সহনশীলতাই একমাত্র পথ। আমরা এগিয়ে যেতে পারি, দুদেশে এগিয়ে যেতে, বাংলাদেশ দিয়ে ভারতের যেমন লাভ, বা ভারতেরও বাংলাদেশ দিয়ে যেমন লাভ আছে, আমাদেরও ভারত দিয়ে লাভ আছে। সেই জিনিসটা বুঝতে হবে আমাদের। যে একটি কথা আপনাদেরকে বলি, শুধু লাস্টে এই কথাটাই বলতে চাই যে আমাদের যে পপুলেশন,
আমাদের থেকে দেশ কিন্তু নেপাল বড়, আমাদের থেকে দেশ শ্রীলঙ্কা একটু ছোট। শ্রীলঙ্কার জনসংখ্যা কত? 3 কোটির কম। নেপালের জনসংখ্যা 3 কোটি। নেপাল কিন্তু আমাদের টুয়াইস, আমাদের ডাবল প্রায়। আফগানিস্তান আমাদের 3 ডাবল বড়। আফগানিস্তানের জনসংখ্যা কত? 3 কোটি। আমাদের কত? 17 কোটি, 18 কোটি, আমরা বলি আসলে 20 কোটি হবে। তো এই শুধু পপুলেশন একটা এক্সাম্পলই আমার মনে হয় যথেষ্ট। এই পপুলেশনেরই আজকে আমাদের সমস্যা তো নিশ্চয়ই অন্য সবার চেয়ে ভালো থাকবে না, কারণ আমাদের পপুলেশন যেমন সমস্যা, তেমনি পপুলেশন কিন্তু অন্যদিকে লাভও, সেটা হলো এই যে জনশক্তি। কিন্তু আমরা কি সেই জনশক্তিকে সত্যিকার অর্থে ইউটিলাইজ করতে পারছি? সেই পরিমাণ রিসোর্স কি আমাদের আছে? আমাদের একমাত্র রিসোর্স আমাদের গার্মেন্টস, সেখানে কত লক্ষ শ্রমিকের স্থান। আর আমাদের আরেকটা রিসোর্স হলো বৈদেশিক মুদ্রা। তো এই বিষয়গুলো তো আস্তে আস্তে সংকুচিত, পৃথিবীর সব দেশেই এখন আস্তে আস্তে অভিবাসীদের নিয়ে ভাবতে বসছে। ওই ইস্যু সংকুচিত হচ্ছে। আমাদের সম্পদ দিয়েই আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের সম্পদ দিয়েই আমাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখতে হবে। তাই কোথায় কোথায় ভারত বিরোধিতা, কোথায় কোথায় স্বাধীনতা। স্বাধীনতা তো এরকম না যে পদ্ম পাতার উপর জল পড়লে যেমন ঘুরিয়ে যায়, ঘুরে পড়ে যায়। স্বাধীনতা এই জিনিসটা ঠিক এরকম না। স্বাধীনতা অনেক কম্প্যাক্ট, অনেক দৃঢ়, অনেক মজবুত। ওইটার একটা এটা যেমন দেশীয় স্বাধীনতায় যেমন আমরা ভোগ করি, আমাদের স্বাধীনতার স্বীকৃতি বাইরের পৃথিবীর সঙ্গেও আছে। আমাদেরকে কেউ জোর করে দখল করতে আসবে? ভারত কি আজকে 54-55 বছর ভারত কি আমাদেরকে কোনো দিক দিয়ে 1 ইঞ্চি জমি নিয়ে নিয়ে গেছে? এমন 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 কি কোনো আ, খবর আপনারা কখনো দেখেছেন? প্রিয় দর্শক, এই প্রসঙ্গে ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। পরবর্তীতে আরো একদিন বিষয়টি নিয়ে কথা বলবো। তবে যতটুক আমি আমাদের তরুণ সমাজ, আমাদের বুদ্ধিজীবী, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, সেনাবাহিনী সকলকে বলবো যে দেশের স্বার্থে, দেশের কল্যাণে আমাদেরকে আরো সংযত হয়ে প্রতিবেশীর সাথে সাথে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে হবে, বন্ধুত্ব গড়ে তুলতে হবে। এটাই হোক আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হবে। পাশাপাশি ভারত আমাদের চেয়ে বড়, তারপরেও আশা করব ভারতের সঙ্গে ভারত আমাদেরকে মনে করবে যে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই একটা সমতা বজায় রাখা। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আরো কোনো ইস্যু নিয়ে আমি তো প্রতিদিনই ভিডিও করছি, এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে দিন দিন আমার ভিউয়ার বাড়ছে। দেখুন, আমি ব্যবসার জন্য ভিউয়ার করি না, সত্য কথা বলার চেষ্টা করি, মিথ্যা কথা বলি না, বলতে চাইও না। আর অনেকেই আছে গালিগালাজ করে, এই সমস্ত করে ভিউয়ার বাড়াতে চায়, হয়তো মানুষ আনন্দ পায়, তরুণ সমাজ তো একটু আনন্দ পাইতেই পারে, একটু সুরসুরি পায়, এটাতে হয়তো তারা খুব উৎসাহিত হয় দেখে আরো গালিগালাজের মাত্রা আরো তারা বাড়িয়ে দেয়। যাই হোক, তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, সেটা হলো জন্মভূমি নিউজ টিভি। সেখানে আজকের শিরোনাম নামে প্রতিদিনেই খবর পরিবেশিত হয়, আর সেখানেও বিভিন্ন বিশ্লেষণমূলক আলাপ আলোচনা হয়। তো আপনারা সেই চ্যানেলটিও ইসেতে মানে ইউটিউবে চেক করতে পারেন। আবার বলছি, জন্মভূমি নিউজ টিভি, সেটি চেক করে দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।